সামাজিক দায়বদ্ধতা। উনি সবসময় বলতেন সমাজের প্রতি শিল্পীদের দায়বদ্ধতা বেশি এবং শিল্পীরা সমাজের জন্য অনেক বেশি কিছু দিতে পারেন, কারণ তারা মুক্ত এবং সমাজকে বেশি কিছু দিতে পারেন, এই বিশ্বাস তার ছিল। এই বিশ্বাস থেকে সে মানুষের জন্য কথা বলেছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা চারদিকে বহু ধর্মের মানুষ দেখি, শুধু যে মানবিক যে মানুষ থাকবে, মানুষের প্রতি যে ভালোবাসা থাকবে, এই রকম জুবিন গার্গের মতো মানবতাবাদী মানুষের বড় অভাব তৈরি হয়েছে গোটা পৃথিবীতেই। এই জুবিন গার্গকে যদি আমরা বলতে চাই তাহলে বলে শেষ করা যাবে না। উনি 40টি ভাষায় গান রচনা করেছেন, গান গেয়েছেন 40টি ভাষায়। এত প্রতিভার অধিকারী মানুষ পাওয়া খুব বিরল। এখন এই জুবিন গার্গের যারা সমর্থক, যারা ভক্ত, তাদের যে আন্দোলন, তার বিচারের জন্যে, তার ন্যায় বিচার প্রাপ্তির জন্যে তার প্রতি একাত্মতা পোষণ করে বক্তব্য রাখবেন মানবাধিকার কর্মী সাউদা খাতুন বিপণী। এই সময়ে যখন আসাম জ্বলছে, আসামে ইন্টারনেট সেবা বন্ধ, যাকে কেন্দ্র করে আসামে অস্থিরতা শুরু হয়েছে, সেই সময় এসে পথের কথন বাংলাদেশ থেকে দায়বদ্ধতা থেকে তার জন্য, তার ন্যায় বিচারের জন্য দাঁড়িয়েছে। আমি পথের কথনের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পথের কথন এটা একটা সাহসী পদক্ষেপ। যে আমরা এখানে কেন দাঁড়ালাম, ভারতের আসাম রাজ্যের একজন সঙ্গীত শিল্পী, যাকে সঙ্গীত শিল্পী হিসেবেই সবাই চেনে জানে। জুবিন গার্গ প্রয়াত হয়েছেন গত 19শে সেপ্টেম্বর। ভারতের একজন শিল্পী যে মারা গিয়েছেন, কিন্তু আমরা এখানে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ময়মনসিংহ শহর থেকে কথা বলছি কেন? তিনি কি শিল্পী ছিলেন, না শিল্পীর চেয়ে বেশি কিছু ছিলেন? আমরা এই প্রশ্নটা এখন রেখে কথাটা বলছি, কারণ তিনি শিল্পী না, শিল্পীর থেকেও বেশি কিছু ছিলেন। আমি ছোটবেলায় আমার এক শিক্ষক, তিনি আমার অভিভাবকও বটে, প্রায় একটা কথা বলতেন যে অন্ধকার এবং আলো দুইটাই পাশাপাশি থাকে। গ্রামে কেরোসিনের বাতি জ্বলতো, ওটাকে কেরোসিনের প্রদীপ আমরা বাতি বলতাম। তো ওটা জ্বালানোর পরে নিচে অন্ধকার থাকতো। আমাদের ওই শিক্ষক উদাহরণ দিত যে এই আলোটা যে জ্বলছে, তোমরা কি আলো দেখবা নাকি অন্ধকারের দিকে আকর্ষিত হবা? মূলত আমরা আলোর দিকে আকর্ষিত হই, আলো আমাদেরকে আকর্ষণ করে, আলোর দিকে আমরা তাকাই, অন্ধকারটা আমাদেরকে আকর্ষণ করে না। তেমনি কিছু মানুষের আলো আধারেই থাকে, আর জুবিন গার্গ তেমনি একজন মানুষ। তিনি, তার যে আলো, তার মৃত্যুর পরে আলোটা ছড়িয়ে গেছে, তার একটা নিজস্বতা সৃষ্টি হয়েছিল, সেই আলোটা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, যার জন্য আমরা এত দূর থেকেও তার ন্যায় বিচারের জন্য দাঁড়াতে পারছি। একটা শিল্পীর তো দেশ হয় না, জাত হয় না, সেটা তিনি নিজেও বলে। আমরাও জানি যে কোনো শিল্পীর দেশ হয় না, জাত হয় না, ধর্মে হয় না। তার উক্তিতেও আছে যে আমার কোনো জাত নাই, আমার কোনো ধর্ম নাই, আমি মুক্ত। মুক্ত মানে সে সকল দেশের সকল মানুষের হয়ে কথা বলতেন। আমরা তার কীর্তির দিকে যদি তাকাই, আসামে মানুষের বিক্ষোভ শুরু হয়েছে, অস্থিরতা শুরু হয়েছে কেন? শুধু জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে। একজন শিল্পীর জন্য কোনো মানুষ যখন দাঁড়িয়ে যায়, তখন দেখতে হবে সে শিল্পীর থেকে মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা কেন হলো শিল্পী হিসেবে। তার গ্রহণযোগ্যতা এই কারণে, ওই আসাম রাজ্যে হোক বা ভারতের যে কোনো বিষয়েই যদি সাধারণ মানুষের ন্যায়ের বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বা অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে এই জুবিন গার্গ সবসময় কথা বলেছে, যেটা অন্যান্য শিল্পীর মধ্যে বৈশিষ্ট্যটা কমই ছিল। তো এই জন্য গণমানুষের শিল্পী হয়ে উঠেছেন, গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। 2019 সালে যখন ভারতে NCAA আইন, নাগরিকত্ব সংশোধনী আইনটা পাশ হয়, তখন সারা ভারত, বিশেষ করে এই উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আসামেও এই বিক্ষোভটা ছড়িয়ে পড়ে। সেখানে আসামে মারা গিয়েছিল 5 জন, আর সারা ভারতে মারা গিয়েছে 100 জন। বিক্ষোভের সময় সে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। সেখানে সে দাঁড়িয়ে কথা বলেছেন, সবাইকে নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, গান গেয়েছেন, বিবৃতিও দিয়েছেন। তারপরে এই অবশেষে 2024 সালে মার্চ মাসে আইনটা কার্যকর হয়ে যায়, নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর হওয়ার পরেও এই জুবিন গার্গ উনি বলেছেন আমি এই নাগরিকত্ব সংশোধনী আইনটা মানি না, আমরা মানবো না। আসাম এই আইনের বিরুদ্ধে কথা বলে যাবে, রক্তপাতহীন প্রতিবাদ করে যাবে। এই যে সাহসী একটা বক্তব্য, সাহসী একটা পদক্ষেপ সে মানুষের পক্ষে নিয়েছে। আর মূলত এই আইনটা স্পষ্ট হয়েছে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এই জন্য তার মন্তব্য ছিল যে আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে বিভেদ চাই না, ধর্ম হিন্দু মুসলিম সকলেই সমান। আর আইনের একটা বিশেষ দিক হচ্ছে
যে এখানে সব ধর্মের হিন্দু, শিখ, পার্সি, 4-5টা ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে, কিন্তু সেখান থেকে বাদ পড়েছে শুধু মুসলিমরা। সেটা হবে যে 2014 আগ পর্যন্ত যারা ছিল তাদেরকে দেওয়া হবে, কিন্তু এর পরবর্তীতে যারা আছে তারা কি করবে? তারা তো অসহায় হয়ে যাবে, তাদের তো তখন দেশ থেকে বিতাড়িত হতে হবে, বহিষ্কার করা হবে। মূলত এটা বিভেদ সৃষ্টির জন্য হয়েছিল, অনুপ্রবেশকারীদেরকে দেশ থেকে বহিষ্কার করার উদ্দেশ্যে করা হয়েছিল, যার জন্য জুবিন গার্গ এটার বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ জারি রাখার কথা বলেছেন। এটা রাজনৈতিক ভাবে যদি নাও বলি, কি সরকারের বিপক্ষে যায়, সরকারের প্রতি হুমকি হয়ে যায়, তার একটা নিজস্ব একটা মতাদর্শ ছিল। সোশ্যাল লেফটিস্ট, সে বলতো সমাজের প্রতি শিল্পীদের দায়বদ্ধতা বেশি এবং শিল্পীরা সমাজের জন্য অনেক বেশি কিছু দিতে পারেন, কারণ তারা মুক্ত, তারা কোনো রাজনৈতিক দর্শনের রাজনৈতিক দলের সাথে যুক্ত না, এজন্য তারা মুক্ত এবং সমাজকে বেশি কিছু দিতে পারেন, এই বিশ্বাস তার ছিল। এই বিশ্বাস থেকে সে মানুষের জন্য কথা বলেছেন, মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, যার জন্য সে মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন, ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। শুধু সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, তার পরিচয় কিন্তু অনেক, সে সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, তারপরে এরপরে তো সিনেমাতে আসছেন, গান তো লিখেছেন 5,000 গান লিখেছেন, 40টি ভাষায় গান গেয়েছেন, 38,000 গান গেয়েছেন এই পর্যন্ত, প্রায় 38,000, প্রায় 40 বলে, সবে সংখ্যাটা হচ্ছে 38,000। তো এত ভাষায় গান আর কোন শিল্পী গায়নি, সেটা বড় কথা। আর তাছাড়া কেন এতগুলো কাজ সে করলো? কারণ সে সকলের সাথে মিশে যেত, কাউকে সে ফিরিয়ে দিত না। চেয়েছিল যে সংস্কৃতিটা সুস্থ ধারায় ফিরে আসুক এবং আসাম রাজ্যকে প্রতিনিধিত্ব করা তার মূলত উদ্দেশ্য ছিল। বলিউডের থেকেও সে আসাম রাজ্যে চলে আসে, আসাম রাজ্যে একটা প্রতিনিধিত্ব করেছে, আসাম রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলেছে। তার সামাজিক দায়বদ্ধতা থেকে যেমন মানুষের কাছাকাছি পৌঁছেছে, মানুষের জন্য কথা বলেছেন, তার রাজনৈতিক দর্শন থেকে দর্শনের কথা বলেছেন। এখন আমরা রাজনৈতিক দর্শনের কথা বললে আসবে যে উনি তথাকথিত কোনো রাজনৈতিক কথা বলতেন না, তিনি চাইছেন সাম্যবাদের কথা বলে গেছেন। উনি রাজনীতি করতেও চাইতেন না, কার পছন্দ করতেন না, কিন্তু সাম্যবাদের কথা বলেছেন। এখন তার মৃত্যু নিয়ে যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে, সেটা আমরা যদি মানে আমাদের আইনের ভাষায় বলে যে সার্কামটেন্সিয়াল এভিডেন্স, মানে পারিপার্শ্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখবো প্রথমবার এটা সাধারণ মৃত্যু হিসেবে বলেছে যে এটা হচ্ছে যে স্কুবা ডাইভিং এ গিয়ে উনি দুর্ঘটনা জনিত কারণে ইনজুরি হয়ে মারা গেছে। তো তারপরে এটা একটা সন্দেহের সৃষ্টি হয় যে এটা ওনার যে অসুস্থতা ছিল, খিঁচুনি, এটা নিয়ে জলে যাওয়ার কথা ছিল না, পানিতে যাওয়া নিষেধ ছিল, তারপরেও পানিতে নামানো হয়েছিল কেন? এটা নিয়ে তার স্ত্রী প্রশ্ন তুলে, ভক্ত সমর্থক তার প্রশ্ন তুলে, তার মৃত্যু নিয়ে এই জন্যই একটা মানে ধোঁয়াশা এবং কনস্পিরেসি হয়েছে বোঝা যায়। এটা মামলা হয়েছে। আমরা যখন দেখি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তিনি একদিকে বলছেন আমরা ন্যায় বিচার করব, জুবিন গার্গের মৃত্যুর বিচার হবে, কিন্তু অন্যদিকে আবার তারই ভক্তরা যখন ন্যায় বিচার দাবিতে রাস্তায় দাঁড়িয়েছেন, তাদের উপর পুলিশি নির্যাতন চলছে, ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। এইগুলি আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, আমরাও দেখেছি এগুলো হয়েছে, কেন হয়েছে। আমরা চাই যে তদন্তে সঠিক তথ্যতে বেরিয়ে আসুক এবং জুবিন গার্গের মৃত্যুর জন্য যারা দায়ী, তাহলে যারা হত্যাকারীদের বিচার হোক, তদন্তে সঠিক তথ্যটি বের হয়ে আসুক। আর জুবিন গার্গ আসলে বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়ে আমাদের মধ্যে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাউদা খাতুন বিপণীকে। সে মানবাধিকার কর্মী, নারী অধিকার কর্মী, সে অধিকারের কথা বলে, তো সে চমৎকার কথা বলেছে। তো এই জুবিন গার্গের যে মৃত্যু রহস্য, এই মৃত্যু রহস্য যখন কিনা তার স্ত্রী এই বিষয়টিকে মিডিয়ার সামনে তুলে নিয়ে আসলেন যে এই জুবিন গার্গের এইভাবে মৃত্যু হওয়ার কথা না, এইরকম একজন শিল্পীর প্রতি ঘন্টার শিডিউল থাকে, এই শিডিউলে ছিল না যে সমুদ্র যে স্কুবা ডাইভিং করবে, তাকে সেই সিঙ্গাপুরে নিয়ে সমুদ্রের মধ্যে স্কুবা ডাইভিং করানো হয়েছে, তাকে আনরেস্ট রাখা হয়েছিল। সেই আনরেস্ট রাখার ফলে এবং স্কুবা ডাইভিং এর ফলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটি তার স্ত্রী মনে করে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।